আসসালামু আলাইকুম। আজকে এই মুহূর্তে আপনাদের সামনে যখন আমি এসেছি, তখন এটা কোনো লাইভ নয়, এটা একটা রেকর্ডিং ভিডিও যেটা এই মুহূর্তে রেকর্ডিং করছি এবং আপনাদের সম্মুখে তুলে ধরবো রেকর্ডিং শেষ হওয়ার পরপর। তার কারণ আপনারা সবাই জানেন ফেসবুক রেস্ট্রিকশনের কারণে এখন লাইভ করা তো দূরে থাক, পোস্ট কমেন্টস পর্যন্ত করতে পারি না, কোনো কিছুই পারি না, সবই বন্ধ। যার কারণে প্রচুর পরিমাণ সম্ভবত রিপোর্ট হয়েছে বা কী হয়েছে সেটা জানি না। যে কোনো পোস্ট দিলে এটাকে সেক্সুয়াল ভায়োলেন্স নাম দিয়ে রেস্ট্রিকশন দিচ্ছে। সুতরাং রেকর্ডিংয়ে ভরসা। এছাড়া আমার একটা ইউটিউব চ্যানেল আছে রাশেদ স্পিচ নামে, সেটা আপনারা অনেক সময় দেখেন আমার ইউটিউব চ্যানেলে আমার ছবি দিয়ে যেগুলো দেওয়া হয়, সেটা আপনারা যদি পারেন তাহলে আপনারা সাবস্ক্রাইব করে নিন। তারাই সাবস্ক্রাইব করেন যারা বঙ্গবন্ধুর আদর্শে, শেখ হাসিনাকে নেত্রী মানেন, বঙ্গবন্ধুর আদর্শের বিশ্বাস করেন, স্বাধীনতা সংগ্রাম 1971 সাল জাতীয় পতাকা মানচিত্রকে বিশ্বাস করেন, তারাই দয়া করে সাবস্ক্রাইব করেন, বাকিরা করার প্রয়োজন নেই। আমার দরকার নেই, আমি কোনো ভিউ ব্যবসায়ী না যে এখান থেকে কামিয়ে খেতে হবে, তাও না। আজকে আমার থাম্বনেলটা যারা দেখছেন তাদের হয়তো দেখবেন সেখানে একটা কথা লেখা আছে যে আওয়ামী লীগ কোনো দিনক্ষণ তারিখ দিয়ে আপনার আন্দোলনে নামবে না। আওয়ামী লীগ যে কোনো সময় যে কোনো মুহূর্তে নামতে পারে। তা কারণটা এই জন্যই বলছি যে গত দুদিন ধরে দেখবেন যে বিভিন্ন ইউটিউব চ্যানেলগুলো থাম্বনেল করছে যে 5 তারিখ থেকে আওয়ামী লীগ নামবে, 5ই আগস্টের পরে আওয়ামী লীগ দেখাবে, 5ই আগস্টে আওয়ামী লীগ করবে। এবং সবচেয়ে বড় কথা কি জানেন, সবচেয়ে বেশি প্রপাগান্ডাটা চালাচ্ছে মানচিত্র নামে একটা ইউটিউব চ্যানেল আছে, যেখানে উনি বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর আখতারুজ্জামানকে এনে কথা বলিয়েছেন, ওনাকে দিয়ে বলিয়েছেন যে 5ই আগস্ট থেকে আওয়ামী লীগ আন্দোলনে নামবে। এখন আমার কথা হচ্ছে যে আওয়ামী লীগ কি বিএনপি বা জামাতের কথা মতো নামবে, না আওয়ামী লীগ তার নিজের মতোই নামবে? কারণ আওয়ামী লীগের এই কর্মী, হাজার হাজার লাখো লাখো কর্মী সমর্থক, এরা শেখ হাসিনার বাহিরে নিজ দলের নেতাকর্মীদের কথাও শুনবে না। এটাই তো চরম সত্য। কারণ এই যে নিবেদিত প্রাণ লাখো কোটি জনতা আছে, তারা তো একমাত্র আমাদের সভানেত্রী, জননেত্রী, বঙ্গবন্ধু কন্যা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথাতেই নামবেন। উনি যদি বলেন যে আজকে এই মুহূর্তে নামতে হবে, লাখো জনতাকে ঠেকায় রাখার সাধ্য কারো নাই। এবং নেত্রী যেদিন বলবেন সেদিন এদেশে সুনামি হয়ে যাবে। কিন্তু আমার যেটা বিশ্বাস বা আমার যতটুকু ধারণা, নেত্রী হয়তো চাচ্ছেন, দেখছেন যে পরবর্তী কিভাবে নামা যায় বা কিভাবে নামবে, কোন বিষয়টা নিয়ে নামবে। কারণ আওয়ামী লীগ নিয়ে চিন্তা আমাদের চেয়ে নেত্রী বেশি করেন। আওয়ামী লীগ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু, এগুলো সব একই সূত্রে গাঁথা। এখানে আমরা কোনো নেতা বললো বা কোনো কর্মী বললো যে অমুক দিন অমুক জায়গায় যাব, ওই বঙ্গবন্ধু স্কোয়ারে যাব, ওই শেখ রাসেল স্মৃতি সংসদে যাব, সেভাবে বলে আন্দোলনে আমাদের নেতাকর্মীরাই যাবে না। সুতরাং যারা আওয়ামী লীগ সমর্থক যারা আছেন, আওয়ামী লীগ নেতাকর্মী যারা আছেন, তাদের সকলকে বলবো এই সমস্ত চ্যানেলগুলোর বা এই সমস্ত নিউজগুলোর পাল্লায় পড়ে নিজের জীবন বিপন্ন করেন না। নেত্রী ওইভাবে ট্রাম্প কার্ড খেলবেন না যে অমুক দিন আমরা নামছি। নেত্রী যেদিন নামতে বলবেন, এই আপনার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপ বা কোথাও না কোথাও উনি সরাসরি বলে দিবেন যে অমুক দিন নামেন, ওই সময় আসেন। ঢোল পিটায় আন্দোলন হয় না। আওয়ামী লীগ আন্দোলন হঠাৎ করে শুরু করে, এরপরে স্টেপ বাই স্টেপ, ডেটের পর ডেট দিয়ে আন্দোলন শেষ করার দল আওয়ামী লীগ। সুতরাং এদের কথাই পড়েন না। আর দ্বিতীয় কথাটা হচ্ছে যে এই যে মাহফুজ আলম, আমাদের উপদেষ্টা, যার কিছুদিন আগের একটা পোস্ট নিয়ে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী তারা ওনাদের এই কথাটাকে নিজেরাই প্রচার করেছেন, ওনাদের কথা, যেখানে উনি 3টা লাইন ভালো কথা বলেছিলেন যে আওয়ামী লীগ একটা সুসংগঠিত দল, এই সেই, সেইটা আপনারা ব্যাপকভাবে প্রচার করেছেন। দেখো দেখো দেখো, মাহফুজা আমাদের পক্ষে কথা বলছে। আপনাদের বারবার আমার ভিডিওতে বলছি, বারবার বলছি, এই লাল বদর, এই যে সন্ত্রাসী বিপ্লবী, এদের 2-4 লাইন ভালো কথা আপনারা এনে নিজের ফেসবুকের ওয়ালে দিয়ে বাকিদেরকে বিভ্রান্ত করেন না।
যে গতকাল মাহফুজ আলমের যে পোস্টটা ছিল সেটা দয়া করে সকলে নিজ নিজভাবে পড়ে আসুন, এবং একবার নয় 3বার পড়বেন, তাহলে ভালোভাবে বুঝবেন যে উনি কি বলেছেন। এই মাহফুজ আলম 1971-এর সাথে 69-এর গণ অভ্যুত্থান, 6 দফা, এগুলোর সাথে 24কে সরাসরি মিলেছেন, বলেছেন ওগুলো যদি জায়েজ হয় 24-এর আন্দোলনও জায়েজ। এবং সে নিজে বলেছেন 5ই জুন থেকে 18ই জুলাই পর্যন্ত এটা মেটিকুলাস ডিজাইনের ভেতরে ছিল। তার মানে 16ই জুলাই যে এই আবু সাইদ, সন্ত্রাসী আবু সাইদকে নিজেরা হত্যা করবে, সেটাই মেটিকুলাস ডিজাইনের মধ্যে ছিল। কারণ লাশ দরকার, লাশ না হলে আন্দোলন জমে না, এটাই তাদের লাশ ফাড়ানোর পরিকল্পনা ছিল। এবং সে বলেছে, সে আরও একটা দৃষ্টান্তমূলক মানে বেয়াদবের মতো কথা, ধৃষ্টতা দেখিয়েছে কি জানেন? সে বলেছে বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা সৈয়দ তাজউদ্দিন সহ এরা যারা পাকিস্তান ভেঙে 1971 সালের এই যুদ্ধ করেছে, মার্চ মাসে গণ আন্দোলন করে পাকিস্তানের সাথে বেইমানি করেছে, তারাও তো ক্ষমা প্রার্থনা করেনি। সুতরাং এই 24 আলারা কেন করবে? 24-এর এই আন্দোলনে তারা কি করবে? তারা কেন ক্ষমা প্রার্থনা করে? তাহলে এবার চিন্তা করেন যে 71-এর সাথে তারা কিভাবে মিলিয়েছে। আচ্ছা, আপনাদের একটা প্রশ্ন করি, এই যে 69-এর গণ অভ্যুত্থান, 52-র ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 6 দফা, 1971, 26শে মার্চ, 16ই ডিসেম্বর, এগুলো সবগুলোর মধ্যেই তো একটা কমিটমেন্ট ছিল যে আমরা এই আন্দোলন করছি একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্য। সে আন্দোলনের যে নেতৃত্ব দিয়েছেন যে বঙ্গবন্ধু, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতা সহ আরো যারা নেতৃত্ব দিয়েছেন, যারা যুদ্ধ করেছেন, যারা প্রাণ দিয়েছেন, সবাই একটা স্বাধীন দেশের জন্যই প্রাণ দিয়েছেন, এবং ওনারা আমাদেরকে একটা স্বাধীন রাষ্ট্র এনে দিয়েছেন। সেই স্বাধীন রাষ্ট্রের লাল সবুজের পতাকা এনে দিয়েছেন, আমাদের একটা পাসপোর্ট দিয়েছেন, আমরা এখন বাংলাদেশি নাগরিক হিসেবে সারা পৃথিবীতে ঘুরে বেড়াতে পারি। তোমাদের কমিটমেন্ট রেখেছিলেন। আর এই 24-এর গণ অভ্যুত্থান, এই সন্ত্রাসী অভ্যুত্থান যারা করেছে, 24-এর এই বিপ্লব যারা করেছে, তারা আপনাদেরকে কি দিয়েছে? তারা তো বলেছিল না কোটার বিরুদ্ধে আন্দোলন, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন, কোটা প্রথা কি বিলুপ্ত হয়েছে? এখন সেই জুলাই সন্ত্রাসীদের কোটা চালু হয়ে গেছে, তাদের সব কিছু আছে, শুধু মুক্তিযোদ্ধাদের হবে না। তাহলে আপনাকে বুঝতে বাকি রয় যে এটার পেছনে কারা। গত 29শে জুন পাকিস্তানের সেনাবাহিনীর 3 কর্মকর্তা 1 সপ্তাহ সফরে এসেছেন, যে সফর শেষ হবে আজকে, এবং আজকে রাতে ওনারা সেনা প্রধান সহ বাংলাদেশের বাকি সেনা সদস্যদের সাথে মিলিত হয়ে ওনারা পাড়ি দিবেন আবার পাকিস্তান। ওনারা কুয়েত হয়ে বাংলাদেশে এসেছেন, এবং রামু 10ম পদাতিক ডিভিশনের ক্যান্টনমেন্টে গিয়ে ওনারা ছিলেন, যেখান থেকে আপনার করিডোর পরিচালিত হবে, যে 10ম রেজিমেন্টটি আপনার করিডোর সহ বাকি কিছুতে সহযোগিতা করছে। সেই জায়গায় ছিলেন পাকিস্তানের 3 ব্রিগেডিয়ার জেনারেল নাদিম, তালহা, সাউদরাও, এবং তারা রেডিসন ব্লুতে উঠেছেন। তাদের পাসপোর্টের ছবি আপনারা অনেকে হাতে পেয়েছেন। কি কাজ তাদের এখানে? কেন? আপনি এখন বুঝতে পারছেন। ইরানের সাথে কিন্তু ইসরায়েলের যুদ্ধের সময় পাকিস্তান বর্ডার বন্ধ করে দিয়েছিল, এবং আমেরিকাতে ডেকে সেনাপ্রধানকে খাওয়ানোর পরদিন রাতেই ইরানের বিভিন্ন স্থাপনায় আমেরিকা হামলা করেছিল। B-52 বোমার বিমান পাকিস্তানের আকাশের উপর দিয়েই যায় বোমা হামলা করেছিল। আর সেই পাকিস্তানকে দিয়ে এখন বাংলাদেশের সাথে সেনাবাহিনীর সাথে সবার সাথে কথাবার্তা চলছে, সেই রাম দিয়ে মানবিক করিডোর, সেই করিডোর দিয়েই তারা ব্যবস্থা করবে, এবং আমরা আগামীতে মায়ানমারের বোমা খাওয়ার জন্য প্রস্তুত হওয়া বলো। এবং সেটাই হচ্ছে। এই সরকার যা করছে বা যা দেখছেন, এটা ওরা করতেই আসছে, এটার পেছনে কোনো আর কিছু নেই। আর একটা ছোট্ট কথা বলি, দেখেন, আপনি হয়তো বিমান চালাতে পারেন না, বা আপনি কোনো পাইলটও ছিলেন না, কারণ আপনি একটা অস্ত্র নিয়ে বিমানে উঠে গেলেন, উঠে যে পাইলটকে মাথায় চাপ দিয়ে বললেন যে চল এবার তুই ডানে যা, বামে যা, উত্তরে যা, দক্ষিণে যা, উপরে যা, নিচে যা, এইভাবে করে করে আপনি নিচ্ছেন, কিন্তু আপনার পাইলটও একসময় কথা না শুনে গুলি করে দিলেন, এবার আপনার কাছে বিমানের হ্যান্ডেল। এখন আপনি বিমান তো চালাতে জানেন না, এখন আপনি কি করবেন? এখন আপনার চিন্তা যে বিমান ধ্বংস হয়ে কি সবাই মইরা গেল কি বাইচা গেল, সেটা আপনার বিষয় না। আপনার কথা হচ্ছে আমি তো হাইজ্যাক করেছি, হাইজ্যাক করে আমি আমার কার্যসিদ্ধি করবো, কিন্তু আমি জানি না যে আমি কোথায় নিয়ে যাবো, কে মরবে কে বাঁচবে।
সেম বাংলাদেশের অবস্থা আজকে সেম অবস্থা। ওরা দেশটাকে হাইজ্যাক করেছে, ওরা জানে না যে কোথায় নিবে। সুতরাং ধ্বংস অবধারিত। সুতরাং ওদের হাত থেকে দেশটাকে বাঁচাতে হবে। সেটা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরাই বাঁচাবে, শেখ হাসিনার কর্মীরাই বাঁচাবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।